আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আমাদের ইংলিশ মজা স্টুডিও থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সকলেই আশানুরূপ বা ভালো পরীক্ষা দিয়েছেন। কে কেমন পরীক্ষা দিয়েছেন জানাবেন। 2 দিন আগে আমরা একটি সাজেশন ক্লাস নিয়েছিলাম আমাদের প্ল্যাটফর্ম থেকে এবং যারা ক্লাসটি করেছেন অবশ্যই আশা করি উপকৃত হয়েছেন এবং আমাদের ক্লাসটি থেকে কিন্তু যে সাজেশনের বিষয়গুলো বা টপিকগুলো সেটি আমরা দেখিয়ে দিয়েছি, তাই না? তো 1 ঘন্টার ক্লাস থেকে মনে হয় না এর চেয়ে বেশি কিছু আর দেওয়া সম্ভব। যতটুকু পেরেছি দিয়েছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকলে ভবিষ্যতেও বা সামনেও উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমরা সেই প্রশ্নগুলো আজকে সলভ করব, যেটি গতকাল সাধারণ অংশে যে 22টি প্রশ্ন এসেছিল, 20টি আসার কথা থাকলেও 2টি প্রশ্ন সাধারণ জ্ঞান এবং বাংলা আমাদের বাংলা সাহিত্য 2 মিলায় 2টি প্রশ্ন বেশি ছিল। সেই 22টি প্রশ্ন আজকে আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তো ক্লাসের শুরুতেই ক্লাসটি আপনারা সকলেই একটু শেয়ার করে দেবেন, তাহলে সকলেই আশা করি অথেন্টিক বা একদম শুদ্ধ ব্যাখ্যাটি সকলের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, প্রাইমারি হেড টিচার কোর্সটা আসলে লঞ্চ করার মতো অনেকগুলো পোস্ট আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আমরা দেখি। তো প্রথম যে প্রশ্নটি এসেছিল, আমি যে চামেলি সেটের যে নাম্বার ছিল আপনাদের যে সমাধান দেওয়ার সময় সেই নাম্বার ধরে দিয়েছি, সেই নাম্বার ধরে আমরা আলোচনা করব। 2 নাম্বার মানে ওই নাম্বারটাই রেখেছি, প্রশ্নে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি রেখেছি। তো সেই অনুযায়ী 2 নাম্বার একটি প্রশ্ন এসেছিল যে কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা, বইটির লেখককে। তো বইটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা, মানে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এর প্রাসঙ্গিকতা নিয়ে লেখা, তাই না? তাহলে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী অবস্থা, মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী বা তৎকালীন যে সমাজ ব্যবস্থা বা সমাজে যে পরিবর্তন বা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যুদ্ধ বা মুক্তিযুদ্ধ হয়েছিল, সে আকাঙ্ক্ষার কতটুকু পূরণ করতে পেরেছি আমরা বা পারছি, বা তার সমসাময়িক প্রেক্ষাপটে কি ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ের উপর আলোকপাত করে বইটি লিখেছেন আবুল মনসুর আহমদ। ঠিক আছে, আবুল মনসুর আহমদ বিখ্যাত সাংবাদিক এবং লেখক। ওনার একটি বই আছে যে আমার দেখা রাজনীতির 50 বছর। এই বইটির নামও অনেক আগে পরীক্ষায় আসতো। তো আবুল মনসুর আহমদ আপনারা সাধারণ জ্ঞান এবং বাংলা সাহিত্য 2 মিলেই পড়তে পারেন ওনার বইয়ের নামগুলো। ওনার বইগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রিলেটেড বই এবং খুবই মানে বলা যায় যারা প্রশ্ন করেন প্রশ্নকর্তাদের অধিক পছন্দের। আর পছন্দ হওয়ার তো নিশ্চয়ই কারণ আছে, অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ বা বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যেই মানে সাহিত্য সমাজ সেগুলো নিয়ে খুব মানে ডিপ অ্যানালাইসিস আছে ওনার বইগুলোতে। তো ওনার কিন্তু আরও পরিচয় আছে। ওনার পরিচয় হলো যে ওনার পরিচয় না, ওনার ছেলে, আপনারা সকলেই ওনার ছেলেকে না চিনলে অন্তত নামটা জানেন। সেই নামটা জানেন হলো আমাদের মানে পিনাকি ভট্টাচার্যের দ্বারা। তিনি হলেন যে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তা আবুল মনসুর আহমেদের ছেলে কিন্তু মাহফুজ আনাম, আর মাহফুজ আনামের মেয়েও কিন্তু রাইটার। মাহফুজ আনামের মেয়ে হলো তাহমিনা আনাম। তাহমিনা আনামের কিন্তু গোল্ডেন এজ, গুড মুসলিম এ ধরনের কিছু ভালো বই আছে। ইংরেজিতে বই লেখেন তাহমিনা আনাম, ইংরেজিতে অনেক বই লিখেছেন। আপনি যখন ইংরেজি সাহিত্য পড়তে যাবেন তখন দেখবেন যে আপনাকে যে একদম আধুনিক যুগ সেখানে কিন্তু মানে পোস্ট মডার্ন পিরিয়ডে আপনাকে তাহমিনা আনাম পড়তে হচ্ছে বা পড়তে হয়। তার বইগুলোও গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমাদের ইংলিশ লিটারেচার অংশে আসে। ওকে, নেক্সট প্রশ্নে যায় যে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? তো একটু খেয়াল করুন। তো এই প্রশ্নটির উত্তর অনেকেই হয়তো বা ধ্বনি বা অনেক কিছুই মনে করতে পারেন। আসলে এখানে একটা বিষয় বুঝতে হবে, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক। অর্থযুক্ত মানে কি থাকবে? অবশ্যই তার কি থাকবে? অর্থ থাকবে। অর্থযুক্ত ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককগুলো হলো মূলত শব্দ। মূলত কি মানে ক্ষুদ্রতম এককটাই যে শব্দ তা না, মানে আমি যদি ভাষাকে যদি একটু ভাগ করি, তাহলে ভাষার যদি আমরা উপাদান বলি তাহলে কি বাক্যর তারপর ভাগ করলে কি শব্দ। আবার শব্দের আবার কি আছে? ক্ষুদ্র অংশ আছে। তাহলে আমি যখন শব্দের ক্ষুদ্র অংশ যাব, শব্দের ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় মরফেম। কি বলা হয়? মরফেম বলা হয়। একটা জিনিস খেয়াল করবেন, যেই শব্দতত্ত্ব আমরা যে বলি শব্দতত্ত্ব, সেই শব্দতত্ত্বকে কিন্তু ইংরেজিতে বলা হয় হলো শব্দতত্ত্ব, সেটিকে ইংরেজিতে বলা হয় হলো মরফোলজি। কি বলা হয়? মরফোলজি। তো
তাহলে এই মরফোলজি কই থেকে আসলো? এই মরফোলজি এসেছে হলো এই মরফেম থেকে। আর এই মরফেমের অর্থ হলো রূপমূল। এই মরফেমের অর্থ হলো রূপমূল। মানে আমি যখন একটি শব্দ, এই শব্দকে যখন কি করব, এর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে প্রত্যেকটি শব্দের মধ্যে। যেমন আমি যদি বলি প্রধান, কি বলি? প্রধান, এখানে প্র কিন্তু উপসর্গ, তাই না? তারপরে কি আছে? ধান। কিন্তু এগুলো কি? এগুলো আলাদা আলাদা অংশ, আলাদা আলাদা অংশ। এই যে শব্দের যে আলাদা আলাদা অংশ, সেই আলাদা আলাদা অংশগুলো মানে বলা হয় হলো মরফেম বা রূপমূল, বলা হয় রূপমূল। তাহলে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক যদি বলে বা চাই বা পরীক্ষা আবারও আসে, তাহলে আমাদের উত্তর অবশ্যই কি হবে? রূপমূল। ঠিক আছে? মরফেম থেকেই মরফোলজি, সেহেতু রূপ থেকেই, রূপমূল থেকে কি আমাদের শব্দতত্ত্ব, সেই হিসেবে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক অবশ্যই রূপমূল। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ধ্বনি ও বর্ণ এর পার্থক্য কোথায়? তো আমরা জানি যে ধ্বনি হলো উচ্চারিত রূপ আর বর্ণ হলো লিখিত রূপ। মানে ধ্বনি আমরা শুনতে পারি আর বর্ণ আমরা লিখতে পারি। তাহলে লেখার ধরনের পার্থক্য না, লেখার ধরনের পার্থক্য না, কারণ ধ্বনি তো উচ্চারিত রূপ, তাই না? তো ধ্বনি তো লেখার, সকল ধ্বনি যে লেখা যায় ব্যাপারটি এরকম না। একটি কথা কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে সকল ধ্বনি কি বর্ণ নয়, কিন্তু সকল বর্ণ আবার ধ্বনি, তাই না? তার মানে কি? তার মানে আমি প্রায় ক্লাসে বলে থাকি যে একটি ছোট বাচ্চা মানে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সে যে কান্না করে সেটিও ধ্বনি। সেটার কি লিখিত রূপ আছে? সেটার কিন্তু লিখিত রূপ নাই। তার মানে কি? সেটা আমরা শুনতে পাই। সেটা আমরা কি পাই? শুনতে পাই। আর আমরা যে আমাদের বাংলা যে লিপি আছে, সেই বাংলা লিপি বা বাংলা বর্ণমালা দিয়ে যে ভাষা বা যে বাক্য বা যে শব্দগুলো লিখি, সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বর্ণ দিয়ে লিখি, তাই না? তো বর্ণ, তাহলে তার মানে পার্থক্যটা কোথায়? বর্ণ কি করা? বর্ণ হলো আমরা দেখতে পাই, দেখা যায়। বর্ণ হলো দেখা যায়। আর ধ্বনি কি? ধ্বনি হলো শোনা যায়, তাই না? ধ্বনি হলো শোনা যায়। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে একটা দেখার ক্ষেত্রে, একটা শোনার ক্ষেত্রে। তাহলে পার্থক্য হলো ইন্দ্রিয় গ্রাহ্যে। ইন্দ্রিয় কি? মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, দেখা, শোনা, অনুভব করা, মানে টাচ করা, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, এগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয় বা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস, তাই না? তাহলে আমাদের কি? তাহলে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যে হলো এর পার্থক্য। আচ্ছা, অনেক জায়গায় দেওয়া আছে যে উচ্চারণের বিশিষ্টতায় দু একটা মানে সলভে দেওয়া আছে। আসলে এটি হবে না। কেন হবে না? কারণ উচ্চারণ আপনি মূর্ধন্য নয়েরও যে উচ্চারণ করেন, দন্তন্য নয়েরও সেই উচ্চারণ করেন। উচ্চারণ কিন্তু একই, উচ্চারণ একই, উচ্চারণের কোনো পার্থক্য নেই। উচ্চারণের কোনো পার্থক্য এখানে কিন্তু আসতেছে না, তাই না? উচ্চারণের পার্থক্য নেই বলে আমরা দন্তন্যকে ধ্বনি বলছি, কিন্তু মূর্ধন্যকে ধ্বনি বলি না, মূর্ধন্যকে বর্ণ বলি। এর উচ্চারণের কোনো পার্থক্য নেই। তাহলে উচ্চারণের বিশিষ্টতা বা পার্থক্য এটি উত্তর হবে না। উত্তর অবশ্যই কি হবে? ইন্দ্রিয় গ্রাহ্যে, কারণ আমরা একটি দেখতে পাই আর একটি শুনতে পাই, এই দুইটি পার্থক্য। এই জন্য ধ্বনি ও বর্ণের পার্থক্য হলো ইন্দ্রিয় গ্রাহ্যে। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে ভুল ঘটেছে কি কি? সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। আমরা যদি পুরো বাক্যটা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখব যে এখানে অনেক এবং রা, তাহলে আমাদের এখানে বচনজনিত। বচন মানে কি? বচন মানে সংখ্যাগত ধারণা। বচন মানে হলো সংখ্যাগত ধারণা, শব্দের সংখ্যাগত ধারণা, সেটিকে আমরা বচন বলছি। তাহলে অনেক আছে, আবার কি আছে? আবার রা আছে। তাহলে অপপ্রয়োগটা কিরকম অপপ্রয়োগ? বচনজনিত। কারণ এখানে অনেক দিলে আবার রা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা কি বলতে পারি? অনেক ব্যক্তিই চায় না, বা বলতে পারি যে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিই চায় না, এখানে রা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমরা একটি সমস্যা পেয়ে গেছি বচনজনিত। তো দেখুন এখানে বচন নেই, এখানেও বচন নেই। তাহলে বচন আছে কোথায়? খ এবং ঘতে। তো একটা আছে অর্থ বচনের, একটা আছে বানানো বচনের। এখানে আবার দুইটি অপশনই কাছাকাছি। এই দুইটি নিয়ে অনেক বিভ্রান্তি আছে, অনেক জায়গায় অনেক রকম সমাধান দিচ্ছে। কেউ দিচ্ছে খ, কেউ দিচ্ছে ঘ। তো এখানে ব্যাপারটা হলো যে এখানে সমস্যাটা কোথায় দেখেন? দ্বিতীয় সমস্যাটা হলো এখানে, দ্বিতীয় সমস্যাটা হলো চায় না। দ্বিতীয় সমস্যাটা হলো চায় না। তাহলে চায় না, এখানে কি সমস্যা? একটু খেয়াল করুন। চায় না, এখানে আমরা একটা বিষয় মানে জেনে রাখবো বা জানি আমরা অনেকেই, যে নেতিবাচক বা নঅর্থক যেই ক্রিয়া বিশেষণ বা অব্যয়গুলো আছে, না, নেই, নাই, নয় ইত্যাদি যা আছে, সকলগুলো আলাদা করে লিখতে হয়। কি লিখতে হয়? আলাদা করে লিখতে হয়। আলাদা করে লিখতে হয়। আচ্ছা, মজার ব্যাপার হলো যে আলাদা করে কেন লিখতে হয়? আলাদা করে লিখতে হয় এই জন্য, কারণ এখানে
অর্থ বিভ্রান্তি বা বানান বিভ্রান্তির শঙ্কা আছে। তখন বইগুলোতে এভাবে লেখা আছে যে অর্থ বিভ্রান্তি বা বানান বিভ্রান্তির শঙ্কা আছে। তো একটু খেয়াল করুন, তাহলে অনেক ব্যক্তিরাই চায়না, চায়না বলতে এখানে কি অনেক দেশকে বোঝাচ্ছে, একটা আলাদা অর্থ চলে আসতেছে। আবার যদি বানানের দিক থেকে ধরি তাহলে বানানটা কিরকম হবে, চায়না এরকম হবে বানানের দিক থেকেও। তাহলে আমরা খ নিব না ঘ নিব, এটা নিয়ে বিশাল বিশাল কনফিউশন। তো আসলে অধিকাংশ জায়গাগুলোতেই দিয়েছে হলো ঘ বানানো বচনের। তো চায়না যদিও আমার কাছে মনে হচ্ছে অর্থ বচনের, কারণ চায়না এখানে কি, চায়না এখানে হলো একটা আলাদা একটা অর্থ চলে আসতেছে, আর চায়না এখানে কি আলাদা একটা অর্থ চলে আসতেছে, কিন্তু অর্থটা কিরকম হবে, চাই না মানে সে চাচ্ছে না এরকম হবে, তাই না? যদিও আমিও সমাধান দেওয়ার সময় বানানো বচনের দিয়েছি, তবে যদি আমরা ব্যাকরণিক দিক থেকে জিনিসটি ব্যাখ্যা করি বা জিনিসটি চিন্তা করি তাহলে উত্তর হওয়ার কথা হলো অর্থ বচনের, ঠিক আছে? উত্তর এটি হওয়ার কথা। কিন্তু এমন বড় বড় প্রকাশনীগুলো উত্তর দিয়ে বসে আছে হলো বানানো বচনের। তো আসলে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো স্ট্রিক্ট এভিডেন্স এখনো হাতে পাই নাই, পেলে আমি সামনের ক্লাসে আপনাদের এই বিষয়টি নিয়ে আমি একদম এভিডেন্স সহ উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো এই বিষয়টি আসলে বইগুলোতে এভাবে লেখা আছে যে অর্থ বিভ্রান্তি বা বানান বিভ্রান্তির সমস্যা হতে পারে, এই জন্য কি আলাদা করে লিখতে হয়, দুইটি দেওয়া আছে। তো আমি অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেছি, আরো খুঁজবো ইনশাল্লাহ। আমি সামনে ক্লাসে আপনাদের যে সামনে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে উপস্থাপন করব এক্স্যাক্টলি এটির আসলে কোনটি নেওয়া যেতে পারে। তো আজকে আপাতত যদিও আমি ঘ দিয়েছিলাম, কিন্তু খ মনে হচ্ছে খ নিয়ে রাখতেছি, হ্যাঁ, অর্থ বচনের। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? মৃগয়া, দেখুন মৃগের হলো দুইটি অর্থ আছে। একটি হলো মৃগ মানে হরিণ, মৃগ মানে হরিণ, আবার মৃগ মানে হলো পশু, মৃগ অর্থ হলো পশু। আবার যদি এই মৃগ যখন মৃগেন্দ্র হবে, কি হবে, মৃগেন্দ্র, একটু খেয়াল করুন, মৃগেন্দ্র এটা কি ভাঙালে পাওয়া যাবে মৃগ যোগ ইন্দ্র, মৃগ মানে পশুদের, ইন্দ্র রাজা, পশুর রাজা কাকে বলা হয়, তখন আবার মৃগেন্দ্র মানে হলো সিংহ, মৃগেন্দ্র মানে কি সিংহ। আবার যখন বলা হবে শাখা মৃগ, শাখা মৃগ, শাখা মৃগ মানে হলো গাছের শাখায় উঠে থাকে, যে গাছের শাখায় আবার কে থাকে, বানর থাকে। তাহলে দেখুন এক মৃগ দিয়ে কতগুলো অর্থ হতে পারে, এক মৃগ দিয়ে অনেকগুলো অর্থ হতে পারে। তো একটু খেয়াল করুন, তাহলে মৃগয়ার কি, শাখা মৃগ মানে বানর, শুধু মৃগ মানে হরিণ, আবার মৃগ মানে কি পশু, আবার মৃগেন্দ্র মানে কি সিংহ, তাহলে অনেকগুলো অর্থ। তাহলে এখানে মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে মৃগয়া শব্দের মৃগয়া মানে হলো যে পশু, বন্য পশু শিকার করা, মৃগয়া মানে হলো যে বন্য পশু শিকার করা। বন্য পশু পাখি শিকার বা হরিণ শিকার করা, আমাদের একদম আবিধানিক অর্থ হলো হরিণ শিকার করা, হরিণ শিকার বা আবার কি বলা আছে, বা বলা আছে বন্য পশু শিকার বা পশু শিকার, এই দুইটি অর্থ আছে। তো আমরা সাধারণত এখানে কি নাই, হরিণ নাই, অপশনের মধ্যে হরিণ নেই, তার মানে বানর তো হওয়ার চান্স নাই। বানর কখন হতো, যদি এটি হতো শাখা মৃগ, যদি কি হতো শাখা মৃগ তাহলে বানর হতো। সিংহ যদি মৃগেন্দ্র হতো তাহলে কি হতো, তাহলে সিংহ হতো। আর বন হওয়ার তো কোনো চান্সই নাই, কারণ বনের সমার্থক শব্দের মধ্যে পড়েই না। তার মানে আমাদের মৃগ এখানে কি হিসাবে, যেহেতু বন্য পশু শিকার, তার মানে এখানে কি, এখানে মৃগটা হলো মৃগ, এখানে পশু হিসাবে, এখানে হলো পশু হিসাবে ব্যবহৃত হয়েছে। পরিবার থেকে শিক্ষা শুরু, দেখুন এই বিষয়টি খুবই এক্সেপশনাল একটি জিনিস, আমি কিন্তু আপনাদেরকে পড়িয়েছিলাম আমার সাজেশনের মধ্যে। আমার মনে হয় না কেউ এই জায়গা থেকে কল্পনা করতে পারছে যেখান থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনাদের সাজেশন ক্লাসে রেখেছিলাম যে পরিবার থেকেই শিক্ষার শুরু, মানে জোর দিয়ে যখন কিছু বলা হয়, জোর দিয়ে যখন বলার জন্য কি রস্বই এবং ও অতিরিক্ত ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, সেটির নাম হলো বলক। আমি বলেছিলাম যে এখনই তোমাকে যেতে হবে, এখনই তোমাকে যেতে হবে, হ্যাঁ, বা আমারও এই কলমটি আছে বা এই ফোনটি আছে, তাহলে আমারও এখনই। আমরা যখন জোর দিয়ে বলি, জোর দিয়ে বলার জন্য যে অতিরিক্ত রস্বই এবং ও ব্যবহার করি, এই দুটিকে কি বলা হয়, এই দুটিকে বলক বলা হয়, ঠিক আছে, এই দুটি হলো বলক। তারপরে খেয়াল করুন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? তাহলে মধুসূদন দত্ত পূর্ববর্তী বলছে, তা আমরা একটু মধুসূদনের জন্মসালটা যদি দেখি 1824 থেকে 1873 মধুসূদনের জন্ম মৃত্যু। তাহলে রবীন্দ্রনাথের জন্ম কবে? রবীন্দ্রনাথের জন্ম হলো 1861, তাই না, 1861-তে, মানে পরে।
কায়কোবাদ অনেক আগে, তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ইসমাইল হোসেন সিরাজি সমসাময়িক। আচ্ছা, তো একটি ব্যাপার হলো যে মধুসূদন দত্তকে কিন্তু বলা হয় যে মানে একদম আধুনিক যুগের শুরুর কবি, ঠিক আছে, আধুনিক যুগ উনি শুরু করছেন। আর আধুনিক যুগ শুরুর আগের কবি যিনি তাকে বলা হচ্ছে হলো যুগ সন্ধিকালের কবি, কারণ যুগ সন্ধিকাল আমাদের ছিল 1760 থেকে 1860, এই 100 বছর, এই 100 বছরকে আমরা বলছি হলো যুগ সন্ধিক্ষণ, ঠিক আছে, যুগ সন্ধিক্ষণ বলা হচ্ছে। কারণ মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের যে একটা উত্তরণের প্রচেষ্টা, এবং সেই সময় খুব ভালো মানে কোনো সাহিত্য রচনা এই ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাড়া কাউকে পাওয়া যায়নি, এবং একটা প্রচেষ্টা ছিল, সেই জন্য সেটিকে কি বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ বলা হচ্ছে। মানে দুইটা যুগের সন্ধিক্ষণ, দুইটা যুগের মিলনের সময়, সন্ধি মানে কি মিলন ক্ষণ মানে সময়, মিলনের সময়, সেটি কি মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এই পিরিয়ড বা এই সময়ের মধ্যে কবি কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন, এবং তার জন্মসাল হলো 1812 থেকে 1859, 1812 থেকে 1859। তো এই জন্য মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি বা যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মানে সারা জীবন এভাবে এসেছে যে যুগ সন্ধিক্ষণের কবিকে, তো এবার কি করছে, একটু পেঁচায় দিছে বা একটু ঘুরাই দিছে যে মধুসূদনের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে, কারণ মধুসূদন হলো আধুনিক যুগের প্রথম কবি, ঠিক আছে। তো সেই জন্য তার আগের কবি হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত বা যুগ সন্ধিক্ষণের কবি। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? তো আমরা জানি কাজী নজরুল ইসলামের মোট উপন্যাসই হলো 3টি, কি কোয়েলিকা, বাঁধনহারা আর মৃত্যুক্ষুধা, এই 3টি হলো তার উপন্যাস। আর শিউলিমালা কি? তার হলো গল্পগ্রন্থ, তাহলে শিউলিমালা যেহেতু গল্পগ্রন্থ সেহেতু এটা আগেই বাদ। তো এর মধ্যে কোয়েলিকাতে তৎকালীন স্বদেশী আন্দোলন নিয়ে একজন বিদ্রোহী বা বিপ্লবী চরিত্র হলো জাহাঙ্গীর, তাকে নিয়ে লেখা, তাকে কেন্দ্র করে বা মূল কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীরকে কেন্দ্র চরিত্র করে কোয়েলিকা উপন্যাসটি লিখেছেন কাজী নজরুল। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? তো একটু খেয়াল করুন, স্বাধীন শব্দটিকে আপনার সহজে বোঝার জন্য আগে সন্ধি বিচ্ছেদটা একটু দেখুন। স্বাধীনের সন্ধি বিচ্ছেদটা কিরকম? স্বাধীনের সন্ধি বিচ্ছেদটা হলো স মানে কি? মানে নিজ, যোগ হলো অধীন, অধীন। তাহলে যে ব্যক্তি নিজের অধীনে থাকে তাকে কি বলা হয়? তাকে স্বাধীন বলা হচ্ছে, তাই না? তো একটা বিষয় খেয়াল করবেন, অনেকেই দ্বন্দ্ব স্বয়ের নিচে ব দেখে কি করে, রস্যও দিয়ে দেয়। হ্যাঁ, দ্বন্দ্ব স্বয়ের সাথে ব থাকলে কি হয়? রস্যও হয় সন্ধির নিয়মে, সুযোগ অল্প। কিন্তু দেখুন আপনি যদি ওই নিয়মে করেন তাহলে কি সুযোগ আধীন, আসলে এখানে কি হয় না, এখানে সন্ধি করলেই হবে না, অর্থের সামঞ্জস্যতা থাকতে হবে। তাহলে স্বাধীনে আমরা অস্বর, এখানে কি অস্বর আর এখানে কি অস্বর, দুই অস্বর মিলে এখানে কি হয়ে গেছে, এখানে হলো অ মিলে আ হয়ে গেছে, স্বাধীন। আচ্ছা, আমি সমাসের ক্লাসে কেন সন্ধি পড়াচ্ছি? কারণ এই সমাসটি বোঝার জন্য সন্ধিটা বুঝলে সহজ হয়ে যাবে। তাহলে সহযোগ অধীন মানে কি? স্বয়ের অধীন বা নিজের অধীন। যে ব্যক্তি নিজের অধীনে থাকে বা স্ব অধীনে থাকে তাকে কি স্বাধীন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে এরকম আরো একটা আমি উদাহরণ দিতে পারি, সেটি হলো দেখুন স্বায়ত্ত শাসন, বানানটাও আপনাদের শেখা হবে। স্বায়ত্ত শাসন একটু খেয়াল করুন, এখানে কি সুযোগ আয়ত্ত না, সযোগ আয়ত্ত, মানে নিজ আয়ত্তে যে শাসন, নিজ আয়ত্তে যে শাসন সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা স্বায়ত্ত শাসন বলি। ঠিক একইভাবে নিজের অধীনে থাকা, স্বয়ের অধীন, সেটিকে কি বলা হচ্ছে? স্বাধীন বলা হচ্ছে। তারপর দেখুন, এ কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কি? শ্বাস হওয়ার চান্স নাই, কোমর হওয়ার চান্স নাই, প্রতিজ্ঞার প্রতিশ্রুত, এই দুইটার মধ্যে আপনারা অনেকেই কনফিউজড হয়েছেন আমার বিশ্বাস। তো এ কাজ করতে আমি পরিকর, তো একটু খেয়াল করুন, বদ্ধ প্রতিজ্ঞা, আমরা যদি প্রতিজ্ঞাটা দেই, বদ্ধ প্রতিজ্ঞা। আচ্ছা, প্রতিজ্ঞা দিলে কি বাক্যটা কেমন হয়ে গেল না? এ কাজ করতে আমরা বদ্ধ প্রতিজ্ঞা, বাক্যটা খাপছাড়া হয়ে গেল, কেমন শোনাচ্ছে। যদি বদ্ধ প্রতিজ্ঞ হতো, প্রতিজ্ঞা না হয় যদি প্রতিজ্ঞ হতো তাহলেও কিন্তু অর্থটি হতো। কিন্তু প্রতিশ্রুত মানে কি? কাউকে আমি কথা দিয়েছি এই কাজটা করতে, আমি বদ্ধ প্রতিশ্রুত বা প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে প্রতিশ্রুত শব্দটির অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ মানে কাউকে আমি কথা দিয়ে ফেলছি, তাহলে বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ বা কাউকে কথা দেয়া হয়েছে। তাহলে পরিকর শব্দের অর্থ এই জন্য হলো প্রতিশ্রুত। কিন্তু যদি বদ্ধ প্রতিজ্ঞা না হয় প্রতিজ্ঞ হতো তাহলেও কিন্তু
উত্তর হতো ওই খ নাম্বার, কিন্তু এখানে কি হবে প্রতিশ্রুত, কারণ প্রতিজ্ঞাবদ্ধ বা কথা দিয়েছে এমন। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? তো যারা একটু ভাষা নিয়ে মোটামুটি আপনাদের ধারণা আছে, এতটুকু ধারণা যাদের আছে যে বাংলাদেশের যারা একদম আদিম অধিবাসী, যারা একদম অনার্য জাতি, যারা অনার্য জাতি, কারণ আমরা কি জানি আর্য জাতি যারা, আর্যরা কই থেকে আসছে? আর্যরা আসছে রাশিয়ার ইউরাল পর্বত থেকে, সেই খ্রিস্টপূর্ব 25,000 বছর পূর্বে তারা কি করছে? রাশিয়ার ইউরাল পর্বত থেকে এই উপমহাদেশের দিকে তারা চলে আসছিল, তারা আর্য জাতি বলা হচ্ছে। আর অনার্য কারা? এই উপমহাদেশ বা এই আমাদের বাংলা অঞ্চলে যারা একদম আদিম অধিবাসী, যারা একদম সেই যুগের পর যুগ থেকে আদি নিবাস, আদিকাল থেকে এখানে তাদের নিবাস, তাদেরকে আমরা আর্য জাতি বলছি। তো এই আর্যদের মুখের ভাষা কিন্তু ছিল কোল এবং মুন্ডা। কোল এবং মুন্ডা আপনারা অনেকেই জানেন দেশি শব্দ পড়ার সময়, দেশি শব্দ পড়ার সময় কিন্তু এটি অনেকবারই বলা হয়ে থাকে, যে কোনো টিচারই বলে থাকেন যে দেশি শব্দগুলো হলো এই যে পেট, ঢোল, ঢাকি, ডাব, কুলা, এগুলো হলো কোল এবং মুন্ডারদের মুখের ভাষা, ঠিক আছে? যদিও পেট তামিল, তাহলে এগুলো কি? এগুলো হলো ওই যারা একদম আদিমকাল থেকে আমাদের এখানে আছে তাদের। তো এখানে মুন্ডা কিন্তু অপশনে দেওয়া ছিল, তো যারা একটু বুদ্ধিমান তারা মুন্ডা দেখে দাগাইতে পারেন। আবার যারা সাধারণ জ্ঞান পড়ছেন, এটি কিন্তু সাধারণ জ্ঞানেও আছে, যে বেসিক বিয়ের নাইম, সে কিন্তু তার সলিউশন এটা দিয়ে দিছে, কারণ কি তার বইও আছে, আমি নিজেও খুলে দেখলাম তার বইও আছে, এই অস্ট্রিক, তার বইও দেওয়া আছে অস্ট্রিক। তাহলে ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠীর প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক, ঠিক আছে? অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক বা মুন্ডা। ওকে, তারপরে কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? তো দেখুন এক্সেপশনাল কয়েকটি বিসর্গ সন্ধি আছে, সেগুলো হলো যে নীরব, নীরস, নিরক্ত, হ্যাঁ এই শব্দগুলোর একটু এক্সেপশনাল সন্ধি, এদের গঠনগুলো এরকম: নি বিসর্গ যোগ রব, নি বিসর্গ যোগ রস, নি বিসর্গ যোগ রক্ত। তো এগুলো একটু জেনে রাখা ভালো বা একটু মুখস্থ রাখাই ভালো। তো এগুলো কি? এগুলো হলো বিসর্গ সন্ধি গঠিত শব্দ, নীরব, নিরস, নিরক্ত। ফরুক আহমদের গ্রন্থ কোনটি? এটা কিন্তু 47 বিশেষ থেকে দিছে, 47 থেকে হুবহু একদম তুলে দিছে যে ফরুক আহমদের গ্রন্থ কোনটি? হরফের ছড়া। এটা শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থ, তাই না? কোনটি ধ্বনি বা কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? ধ্বনির পরিবর্তন কি? আমরা উচ্চারণগত যে পরিবর্তনটি করে থাকি উচ্চারণের সময়, সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা করতে পারি, আমরা আঞ্চলিকতার জন্য করতে পারি, আমাদের মুখবিবরের সমস্যার জন্য করতে পারি। তো এই জন্য আমরা অনেক সময় অনেক শব্দের উচ্চারণ নিজেদের মতো করে থাকি, তাই না? তো সেই ব্যাপারটিকে আমরা ধ্বনির পরিবর্তন বলছি। তো এখানে একটু খেয়াল করুন, যারা দেখতেই পাচ্ছেন একদম, ক্রন্দন থেকে কি? কাঁদা, অঞ্চল থেকে আঁচল, দ্বন্দ্ব থেকে দাঁত, সবগুলোতে যুক্ত ব্যঞ্জন ভাঙিয়েছে। ক্রন্দন যুক্ত ব্যঞ্জন ভেঙিয়ে কাঁদা, অঞ্চল যুক্ত ব্যঞ্জন ভেঙিয়ে আঁচল, দন্ত যুক্ত ব্যঞ্জন ভাঙিয়ে দাঁত। তো যেই শব্দগুলোতে যুক্ত ব্যঞ্জন ভাঙায় সেগুলো সাধারণত বিপ্রকর্ষ বা স্বরভক্তি, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য স্বরাগমের উদাহরণ, বা মধ্য স্বরাগমের উদাহরণ। তো এখানে সঙ্গীত থেকে গীতিকা কি বলা হচ্ছে? সঙ্গীত থেকে গীতিকা, আসলে এটি কোনো ধ্বনির পরিবর্তনের মধ্যেই পড়ে না। উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? তো এই জায়গাটি কিন্তু গুরুত্বপূর্ণ, যে উপসর্গ কি করে? শব্দ গঠন প্রক্রিয়া, এরা মূল স্বাধীন শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয় নতুন অর্থবোধক শব্দ গঠন করে। তো এই ক্ষেত্রে ওরা যে নতুন অর্থবোধক শব্দ গঠন করলো, যে উপসর্গ কি করে? অর্থের একটা দোতনা সৃষ্টি করে। অর্থের দোতনা মানে ওই শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন যে অর্থ প্রদান করলো, তার মানে কি একটা নতুন একটা অর্থ যে প্রকাশ করলো বা প্রকাশ করবে, তো সেটির চেয়ে থাকে মাঝে মাঝে পরীক্ষায় যে কি অর্থে প্রযুক্ত হয়েছে বা কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো ঠিক একই রকম যে উৎক্ষেপণ, উৎক্ষেপণ শব্দের কি মানে কি অর্থে এখানে ধারণ করেছে বা কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো একটু খেয়াল করুন, উৎক্ষেপণ শব্দের অর্থ যারা জানেন তারা সহজেই পেরেছেন। উৎক্ষেপণ মানে কি? উৎক্ষেপণ মানে হলো ঊর্ধ্বে ক্ষেপণ। কি বলা হয়? যে রকেট উৎক্ষেপণ করা হয়, তাই না? যে ফ্যালকন 9 দ্বারা কি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে উৎক্ষেপণ মানে কি? মানে ঊর্ধ্বে গমন করা হয়েছে, মানে ঊর্ধ্বে পাঠায় দেওয়া হয়েছে, উপরে পাঠায় দেওয়া হয়েছে। তার মানে এখানে উৎক্ষেপণ কি অর্থ ধারণ করছে? এখানে ঊর্ধ্ব অর্থ ধারণ করেছে। কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? তো প্রত্যয় যুগে গঠিত, এটি সরাসরি একদম গত ক্লাস যেটি, সেটি অপশন সহ আসছে। মানে যদিও খ গ ঘ অপশানে আমার ছিল না, কিন্তু ক নাম্বারটা আমার অপশানে কিন্তু ছিল।
ঠিক এই প্রশ্ন এটি, অপশানও এটি, এবং ক নাম্বার অপশানেই ছিল। তাহলে কি ডাক্তারখানা, তাহলে প্রত্যয় এখানে খানা কি, খানা এখানে আমাদের বিদেশি প্রত্যয়। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? তো যারা একটু বুদ্ধিমান তারা উত্তর করতে পেরেছেন। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এ নিয়ে, তাই না, সাজেশন ক্লাসে। কারণ এর উচ্চারণ কয়টি? এর উচ্চারণ হলো দুইটি, একটি হলো এর মতো, আরেকটি হলো এ হলো এই এর মতো বা এর মতো, ঠিক আছে। তো এর উচ্চারণ দুইটি। তো এর উচ্চারণ যেটি একদম স্বাভাবিক থাকে সেটিকে আমরা সংবৃত বলে থাকি, কারণ এটিতে ঠোঁটটা তুলনামূলক কম কি হয়, কম প্রসারিত হয় বা ঠোঁট সংকুচিত থাকে, এবং এর উচ্চারণটা বিবৃত বলা হচ্ছে কারণ ঠোঁট কি হয়, তুলনামূলক বেশি মেলে বা বেশি প্রসারিত হয়। মানে খেলা কি বলবো, খেলা, বেলা, ঠেলা উদাহরণ দিয়েছিলাম। 11 ঠোঁট কি হবে আপনার, প্রসারিত হবে। যখন বলবেন যে একটি, কি বলবেন, একটি বললে কি হচ্ছে, একটি বললে কিন্তু এই এর উচ্চারণটা একারের মতো হচ্ছে, ঠিক আছে। যেমন যদি বলা হয় যে যদি বলা হয় বেলুন, কি বলা হয় একটু খেয়াল করুন, বেলুন। তো আমি যখন বেলুন বলছি, বেলুন যখন বলছি তখন কিন্তু বেলুন এর উচ্চারণটা একার, মানে একদম কি হচ্ছে, এর সংবৃত উচ্চারণ হচ্ছে। কিন্তু আমি যখন বলছি হলো খেলা, কি বলবো, খেলা বা দেওর, আমি উদাহরণ দিয়েছিলাম। যদি বলি দেওরের উচ্চারণটা কিরকম, এরকম দেওর। তাহলে এই যে জফলা আকারের মতো উচ্চারণটা, এই জফলা আকারের মতো উচ্চারণ বুঝাইতে রবীন্দ্রনাথ কি করতেন, শব্দের শুরুতে এ হলো এরকম মাত্রা দিয়ে লিখতেন, ঠিক আছে, এক এরকম মাত্রা দিয়ে লিখতেন। মাত্রা দিয়ে লিখে উনি বুঝাইতেন যে এই একের উচ্চারণটা হবে এর মতো, এটির উচ্চারণটা হবে বিবৃত। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি, আমাদের উত্তর হলো যে এর উচ্চারণ বুঝাতে, সে বিবৃত উচ্চারণ বুঝাইতে কি হতো, যে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন। দেখুন এই প্রশ্নটি কিন্তু আবার আসতে পারে, অপশানগুলো এরকম দিবে না, অপশানগুলো এভাবে আসতে পারে যে এর সংবৃত উচ্চারণ বুঝাইতে, এর বিবৃত উচ্চারণ বুঝাইতে, এর স্বাভাবিক উচ্চারণ বুঝাইতে, এরকম অপশন বা কোনোটিই নয়, এরকম অপশান দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার উত্তরটি কী হবে, অবশ্যই এর যে বিবৃত উচ্চারণ, সেই বিবৃত উচ্চারণ বোঝানোর জন্য রবীন্দ্রনাথ এই যে শব্দের শুরুতে এর উপর কি ইউজ করতেন, মাত্রা। পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়, পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? আচ্ছা, আপনারা পরে যারা জয়েন করছেন ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, সকলেই দেখুক সমাধানটা। হ্যাঁ, তাহলে পারিভাষিক শব্দ সুনির্দিষ্ট কিছু শব্দ, হ্যাঁ সুনির্দিষ্ট কিছু শব্দ যাদের নির্দিষ্ট বিষয়গত অর্থবোধক অর্থ আছে, সেটিকে পারিভাষিক শব্দ বলা হচ্ছে। তাহলে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? এই প্রশ্ন নিয়ে নানান জনের নানান মত। মজার ব্যাপার হলো যে অগ্রদূত দিছে সম্ভবত হলো কি দিছে, আচ্ছা যাই হোক, মানে গ নাম্বারটা কেউ দেয় নাই, ঠিক আছে, এটা আগেই বাদ। কারণ এই রাজেন্দ্রলাল মিত্র হলো 1907 সালের আগেই মারা গেছে। মানে এটি নিয়ে ট্রলও হচ্ছে ফেসবুকে, অনেক টিচাররা পর্যন্ত ট্রল করতেছেন। তো বর্তমানে এই যে বিএসসি যে কমিশন, বিবিএসসি যে কমিশন, সেই কমিশন এমন কিছু প্রশ্ন করতেছেন। ইভেন কিছু রাইটার বলতেছেন যে 20 বছর ধরে বাংলা পড়াই, বাপের জন্মে বা বই লিখছি, তো বাপের জন্মে এরকম প্রশ্ন কোথাও খুঁজে পায়নি। তো এই ধরনের প্রশ্ন করে থাকতেছে ইদানিং মানে পিএসসি কিছু। তো এই ধরনের প্রশ্নগুলো কি করবেন, অনেকের প্রশ্ন যে স্যার এই ধরনের প্রশ্নগুলো আমরা কি করব। এই ধরনের প্রশ্ন আসলে যেমন 47তম বিসিএস সেখানেও কিছু এসেছিল। তো দেখুন আপনার প্রিলি কোয়ালিফাই করতে কিন্তু আপনার 200-র মধ্যে 200 লাগবে না। তো এরকম কিছু অদ্ভুত প্রশ্ন থাকেই বা থাকবে। তো সেই অদ্ভুত প্রশ্নগুলোও যদি আপনি কমন পেতে চান তো সেটি আসলে দরকার নেই, ওটি তো প্রয়োজন হয় না। তো যারা দেখবেন যে বেশি কনফিউজিং জিনিস নিয়ে বেশি মাথা নিয়ে ঘাটাঘাটি করে, তারা কিন্তু আলটিমেটলি ভালো করতে পারে না। তো ভাই ওটা ছেড়ে দেন, ওটা কেউই পারবে না। মানে ওটি আপনার আয়ত্তে নেই, আপনি কোনো বই পাচ্ছেন না বা দেশের কোনো বই নেই, তার মানে কি, তার মানে যিনি প্রশ্ন করেছেন এটি আপনাকে আটকানোর জন্যই করছেন। উনি হ্যাডামগিরি দেখাইছেন যে হ্যাঁ তোমরা বাবা, তো যে বইগুলো সাধারণত প্রচলিত নয়, কারণ এই জিনিস মানে বাংলা সাহিত্যের উপর লেখা যে টপ নচ বইগুলো আছে সেগুলোতেও নেই, মানে একদম মৌলিক বই সেগুলোতেও নেই। তো অবশেষে একটা বই পাওয়া গেছে, একটি বই পাওয়া গেছে, তো সেই ব্যাখ্যাটা দিব আমি। তো একটু খেয়াল করুন। তো চর্যাপদের খণ্ডিত পদ মানে কি? চর্যাপদের খণ্ডিত পদ মানে যে পদগুলো হলো পাওয়া যায়নি, ঠিক আছে, বা ছেঁড়া পদ। তো একটু খেয়াল করুন যে চর্যাপদের 23, 24, 25 এবং 48 খণ্ডিত পদ বলছে। তাহলে এই পদগুলো কিন্তু মানে পাওয়া যায়নি, ঠিক আছে। এবং 23 নম্বর পদের 10টা পদের মধ্যে হলো 6টা পদ পাওয়া গেছে, 4টা পদ হলো পাওয়া যায়নি।
আচ্ছা কয়েক সেকেন্ড, তো একটু খেয়াল করুন 23, 24, 25 এবং 48, ঠিক আছে। এই 23, 24, 25 এবং 48-এর মধ্যে এখানে 23 নম্বর পদ, 23 নম্বর পদের হলো প্রথম 6 লাইন পাওয়া গেছে, প্রথম 6 লাইন পাওয়া গেছে, 4 লাইন পাওয়া যায়নি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী হলো 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন, তাই না? কোথায় থেকে? নেপালের রাজদরবার থেকে বা রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন এবং 1916 সালে কি করেন? এটি প্রকাশ করেন, তাই না? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। কিন্তু চর্যাপদের যে তিব্বতী অনুবাদটি আবিষ্কার করা হয় হলো 1938 সালে। 1938 সালে এটি আবিষ্কার করেন হলো প্রবোধচন্দ্র বাগচি। এটি হলো 1938 সালে কি চর্যাপদের যে তিব্বতী অনুবাদটি তিনি আবিষ্কার করেন। তো এই তিব্বতী অনুবাদ যখন আবিষ্কার করলেন, এটি আবিষ্কার করার পরেই মূলত জানা গেল যে আসলে এই যে খণ্ডিত পদ বা যেই পদগুলো হারায় গেছে, পাওয়া যায়নি, সেগুলো কার লেখা। আচ্ছা, তারপরে খেয়াল করুন আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রী হলো চর্যাপদের মূল যে পুঁথি সেটি আবিষ্কার করলেও তিনি আসলে তিব্বতী যে অনুবাদ সেটি আবিষ্কার করতে পারেননি এবং তার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তো সেই জন্য হরপ্রসাদ শাস্ত্রী আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম 1926 সালে তিনি প্রমাণ করেন যে চর্যাপদের সাথে বাংলা ভাষার একটা যোগসূত্র আছে। এই যোগসূত্র তিনি বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসতে পারে যে প্রথম চর্যাপদের সাথে যে বাংলা ভাষার যোগসূত্র আছে এটি কে প্রমাণ করেন? এটি প্রমাণ করেন হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। তো সেক্ষেত্রে তিনিও এটি প্রাচীন বাংলায় রূপান্তর করেননি। তো প্রাচীন বাংলায় রূপান্তর করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ে পাওয়া যায় সুকুমার সেন সম্পর্কে। তো এই জন্য সুকুমার সেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো অনেক বই ঘাটার পরেও এই তথ্যটি আসলে অ্যাকুরেটলি না পাওয়া গেলেও অন্যান্য অপশানগুলো বিবেচনা করে বা বিচার করে বলা যাচ্ছে যে সুকুমার সেন উত্তর হওয়ার সম্ভাবনা 90%। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? দেখুন, বাক্য রূপান্তরে কিন্তু অনেক প্রকারভেদ আছে। যেমন সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, বা যৌগিক থেকে সরল, যৌগিক থেকে জটিল, বা অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, প্রশ্নাত্মক থেকে অস্তিবাচক, এরকম অনেক রূপ প্রকারভেদ আছে। তার মধ্যে আমি কিন্তু গত ক্লাসে মাত্র একটিই করিয়েছিলাম, সেটি হলো যে নেতিবাচক থেকে অস্তিবাচক। এবং মজার ব্যাপার হলো যে পরীক্ষাও কি আসছে? নেতিবাচক থেকে অস্তিবাচক আসছে। এবং সেখানে বলছিলাম যে আপনাকে আগে কি তুলে দিতে হবে? আগে যে নেতিবাচক রূপ আছে, নেতিবাচক ক্রিয়া বিশেষণ, সেটি তুলে দিতে হবে এবং অর্থ ঠিকই রাখতে হবে। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, তাহলে এটি কি হলো? না, আপনার তাহলে পারলেন না তুলে দিব। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন, হলো, অর্থ ঠিক থাকলো না। তাহলে ঘুমাতে পারলেন না মানে কি? মানে জেগে রইলেন। তাহলে তিনি কথা শুনে জেগে রইলেন, এটি হলো আমার অস্তিবাচক রূপ। এখানে আমার নেতিবাচক কোনো অব্যয় বা নেতিবাচক ক্রিয়া বিশেষণ নেই এবং কি নেতিবাচক কোনো ক্রিয়া বিশেষণ নেই এবং অর্থও ঠিক আছে। আহমদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? বাংলা সাহিত্যে মধ্যযুগের এই চণ্ডীদাসকে নিয়ে একটা চণ্ডীদাস সমস্যা নামে একটি সমস্যা আছে এবং বিসিএস এ আগে রিটেন প্রশ্ন এসেছে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝেন বা কি বুঝো, ব্যাখ্যা করো। তাহলে এই চণ্ডীদাস নিয়ে আসলে সমস্যা আছে, কিন্তু আহমদ শরীফ যেহেতু নাম উল্লেখ করে দিয়েছে, আহমদ শরীফের মধ্যে চণ্ডীদাস ছিলেন 3 জন। কয়জন? 3 জন। তারা হলো অনন্ত বড়ু চণ্ডীদাস, সেই 3 জন হলো অনন্ত বড়ু চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। আহমদ শরীফের মতে হলো কয়জন? 3 জন। আচ্ছা, এখানে আরো 2টা ব্যাপার দিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং হরপ্রসাদ শাস্ত্রী, শহীদুল্লাহ এবং হরপ্রসাদ শাস্ত্রী তাদের মতেও হলো
তাদের মতেও এই যে চণ্ডীদাস 3 জন, তাদের মতেও 3 জন, তবে নামের মধ্যে আলাদা আছে। নামের মধ্যে আলাদা হলো যে এই চণ্ডীদাস হলো দ্বিজ চণ্ডীদাস বলছে, শহীদুল্লাহ আর হরপ্রসাদ শাস্ত্রী তারা শুধু চণ্ডীদাস না বলে দ্বিজ চণ্ডীদাস বলছে। আর মজার ব্যাপার হলো যে সুনীতি কুমার এবং সুকুমার সেন তারা বলছেন যে চণ্ডীদাস 2 জন। তাহলে জেনে রাখবেন, কারণ যেহেতু নাম ধরে দিছে, নাম ধরে কিন্তু পরবর্তীতেও আসতে পারে। সুনীতি কুমার এবং সুকুমার সেন তারা বলছেন যে মধ্যযুগের চণ্ডীদাস 2 জন। তাদের মধ্যে কয়জন? 2 জন। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, এটাও একটি কনফিউজিং প্রশ্ন। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, সাধারণত যদি এখানে লেখা থাকতো যে শিক্ষকদের বুঝতে হবে শিক্ষার্থীরা কি চায়, তাহলে সহজেই হয়তো বা উত্তর করা যেত। কিন্তু প্রশ্নকর্তা অত্যন্ত গভীরতা থেকে প্রশ্ন করেছেন। এখন দেখুন যে শিক্ষক এবং শিক্ষার্থী দুইটা হলো জাতিবাচক বিশেষ্য। কি বিশেষ্য? জাতিবাচক, মানে একটা জাতি বোঝাচ্ছে, তাই না? সমষ্টি বোঝাচ্ছে। তাহলে যখন সমষ্টি বোঝায় বা এরকম জাতি বোঝায়, সেই যে পদগুলো বা যে শব্দগুলো সেগুলো বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার সাথে কে কি যুক্ত হলো সেটা কোনো ব্যাপার না। তাহলে শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, তার মানে শিক্ষক বলতে সমগ্র শিক্ষক জাতিকে বুঝতে হবে সমগ্র শিক্ষার্থীরা কি চায়। এই বাক্যটির ভাব অন্তর্নিহিত অর্থটা হলো এরকমই যে সমগ্র শিক্ষক জাতিকে বুঝতে হবে যে সমগ্র শিক্ষার্থী জাতিরা আসলে কি চায় বা সমগ্র শিক্ষার্থীরা কি চায়, ব্যাপারটি এরকম। তাহলে এটি আমাদের কি বুঝাইতে? আমাদের বহুবচন বুঝাইতে এটি ব্যবহৃত হয়েছে। তো এই ছিল আমাদের 22টি প্রশ্ন। 22টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা পরীক্ষা ভালো দিয়েছেন বা উপকৃত হয়েছেন। এবং সামনে পরীক্ষা আছে আপনাদের ডিজি ফুড, 25 তারিখে সম্ভবত পরীক্ষা হবে এবং প্রধান শিক্ষকের পরীক্ষা আছে। তো সেই পরীক্ষাগুলোতেও ভালো করতে আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে থাকুন। আমাদের কিন্তু আমরা ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে নিচ্ছি এবং আমাদের ক্লাস থেকে কিন্তু আপনি অবশ্যই যদিও আমাদের রুটিন ওয়াইজ একদম শিডিউল ওয়াইজ আপনাকে হাতে ধরাই দেয় না, কিন্তু ক্লাস হচ্ছে যেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটি আপনার যে কোনো জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সাথেই থাকুন, ক্লাসগুলো করুন, ক্লাসগুলো শেয়ার করুন এবং অবশ্যই নোট করে পড়ার চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সিনহা স্যার। দেখা হবে আপনাদের সাথে বুধবারে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।